তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনস্টিটিউশনের বেসিক যে ইন্ট্রোডাকশনের ক্লাস এটা, হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আজকের এই ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনস্টিটিউশন জিনিসটা আসলে কি। কনস্টিটিউশন জিনিসটা কি আমাদের মেন এখানে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউবিসিএস এর ইন্ডিয়ান পলিটি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাতে আসলে আমরা কি কি শিখতে হয় সেই জিনিসটা আমরা জানবো। ইন্ডিয়ান পলিটি যে কথাটা, এই কথাটার যদি আমরা বাংলা অর্থ দেখি তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে ভারতের রাজনীতি, তাই তো? আর ভারতের রাজনীতি বলতে, রাজনীতি মানে হচ্ছে একটা দেশ কিভাবে চলবে, তার গঠন কাঠামো কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা যেই সাবজেক্টের মধ্যে জানতে পারবো সেটাকে আমরা বলবো ভারতের রাজনীতি। এবার একটা দেশের পরিকাঠামো কেমন হবে, সেই দেশটা কিভাবে চলবে, সেই দেশের গঠন কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো যেইটার মধ্যে সবচাইতে ভালোভাবে এবং যেটার উপর ভিত্তি করে সেই দেশটা চলে সেটা হচ্ছে সেই দেশের সংবিধান বা কনস্টিটিউশন। সেই জন্য আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সাবজেক্টটা, ইন্ডিয়ান পলিটিক্যাল সাবজেক্টটা সেই সাবজেক্টটা মেনলি বেসড অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান পলিটিক্যাল সাবজেক্টটা সেটা আসলে আমাদের এই সাবজেক্টটা আসলে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে জানার সাবজেক্ট। কারণ আমরা যদি কোনো দেশের সংবিধান সম্বন্ধে ঠিকঠাকভাবে জানতে পারি তার মানে আমরা জেনে যাব যে সেই দেশটা কেমন ভাবে আসলে চলে। এবার সেই সংবিধানের বাইরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে জানার প্রয়োজন আছে, সেগুলো আমরা জানবো এর সঙ্গে সঙ্গে। তাহলে আমরা মেইনলি যেটার উপর ফোকাস করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা একটা সাবজেক্ট পড়ি সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। হিস্ট্রিতে আমরা কি পড়ি? প্রাচীনকালে কোনো একটা জায়গায় কিভাবে শাসন কার্য চলতো সেই বিষয়গুলো আমরা পড়ি হচ্ছে হিস্ট্রির মধ্যে। আর পলিটিটা আসলে কি? পলিটিটা আসলে হিস্ট্রির প্রেজেন্ট রূপ। হিস্ট্রিতে আমরা পড়ি যে অতীতে কিভাবে রাজা বাদশাহ যারা এসেছিল তারা কিভাবে তাদের শাসন কার্য চালিয়েছিল। আর আমরা ইন্ডিয়ান পলিটিতে পড়ি হচ্ছে বর্তমানে আমাদের যারা হচ্ছে শাসন দেশটা পরিচালনা করছে তারা কিভাবে শাসনটা চালায়। এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা বর্তমানে হচ্ছে ইন্ডিয়ান পলিটি। তো আমাদের এই ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমাদের কোন কোন জিনিসগুলোকে কভার করতে হবে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এটা জানাটা প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে এই জিনিসটা জানাটা খুব জরুরি। কারণটা কি? যদি আমি কোন একটা, হয়তো আমি কোন একটা নতুন জায়গায় গেলাম, সেই জায়গায় গিয়ে সেই জায়গা সম্বন্ধে যদি আমার আগের কোনো ধারণা না থাকে তাহলে হুট করে সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে আমার পায়ের কাছে কিছু বাঁধলো। আমি হয়তো সেই কোনো একটা জায়গায় গেলাম, সেই জায়গায় আমি হাঁটাচলা করছি, হাঁটাচলা করার সময় আমার পায়ের কাছে কিছু একটা বাঁধলো। আমি কোন জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গা সম্বন্ধে যদি আমার কোনো ধারণা না থাকে তাহলে ওই জিনিসটা কি হতে পারে সেই ধারণাটা আমার মধ্যে কিন্তু থাকবে না। সেজন্য কি করতে হবে? আমি কোন জায়গা দিয়ে যাচ্ছি, আমি কোন জায়গায় এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বা আমি কি শিখতে চলেছি, এই বিষয়টা আমাদেরকে আগে থেকে জানাটা খুব জরুরি। যদি এটা আমরা জেনে যাই তাহলে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো সম্বন্ধে আমাদের ধারণা নেই, কিন্তু আমরা এমনি এমনি অটোমেটিক সেটা সম্বন্ধে একটা আইডিয়া করে নিতে পারবো এবং আইডিয়াটা বেশিরভাগ ক্ষেত্রে সঠিকই হবে। তো সেই জন্য আমাদেরকে পুরো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা কি কি পড়তে চলেছি বা এই কনস্টিটিউশন সেটা আমরা জানবো এবং এটা জানার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই সাবজেক্টটা আমাদেরকে কি শেখাতে চাই, সেই জিনিসটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের যে সংবিধান সেই সংবিধানটা আসলে আসলো কোথা থেকে সেটা জানাটা আমাদের জন্য সর্বপ্রথম জরুরি। কারণ কি? এর যদি আমরা ব্যাকগ্রাউন্ড না জানি, কি কোথা থেকে কনস্টিটিউশনটা আসলে সেটা যদি আমরা না জানি তাহলে আমরা এই কনস্টিটিউশনটার উদ্দেশ্য কি সেটা বুঝতে পারবো না, বা এটা যে ভিতরকার যে জিনিসগুলো সেগুলোকে এক্সপ্লেনেশন করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে সব বেসিক এটা হচ্ছে কনস্টিটিউশন, যদিও এটা কনস্টিটিউশন পার্ট নয় কিন্তু এটা আমাদেরকে কনস্টিটিউশন পড়ার আগে জানাটা আবশ্যক। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কারণটা কি? আমি আগেই বললাম যে আসলে কনস্টিটিউশনটা হচ্ছে ভারতের যে বর্তমান কালের ইতিহাস। মানে এক কথায় যদি আমরা এটাকে যদি বলি যে 100 বছর বা 200 বছর পরে আমাদের বর্তমান কনস্টিটিউশন আমরা যেটা পড়ছি সেটাই 100 বছর বা 200 বছর পরে স্টুডেন্টরা ইতিহাস হিসেবে পড়বে। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানার মাধ্যমে আমরা এই ইতিহাস এবং কনস্টিটিউশনের মধ্যে একটা মেলবন্ধন গঠন করব। এটা হচ্ছে প্রথম পার্ট।
সেকেন্ড আমরা এবার কনস্টিটিউশনের মধ্যে ঢুকবো। 2 নম্বর পার্ট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্রিয়াম্বল। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বলটা হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলে হচ্ছে প্রস্তাবনা। প্রিয়াম্বল হচ্ছে আমাদের যে সংবিধানটা যে আমরা পড়তে চলেছি, এই সংবিধানটা কেন লেখা হলো, এর উদ্দেশ্যটা কি, সেইটা খুব সংক্ষেপে আমাদের প্রিয়াম্বল বা প্রস্তাবনার মধ্যে আমরা পাবো। এরপর পরেই এবার আমরা যেহেতু ভারতের সংবিধান পড়ছি, তাহলে ভারত সম্বন্ধে আমরা জানবো। এবার আমরা পার্ট বাই পার্ট, এক ধাপে ধাপে এগোবো। একটু সবাই আমরা মনোযোগ দিয়ে শুনবো, পার্ট বাই পার্ট এগোবো। সব প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, আমরা একটা দেশের সংবিধান রচনা করছি, তাহলে সব প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দেশের ভূখণ্ড নির্ধারণ করতে হবে। দেশটাকে আগে নির্ধারণ করতে হবে যে এইটা হচ্ছে দেশের বাউন্ডারি। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, অর্থাৎ কি, আমি যে দেশের সংবিধান সম্বন্ধে আমরা পড়বো বা যে সংবিধান সম্বন্ধে আমরা এরপর আলোচনা করতে চলেছি, সেই সংবিধানটা আসলে কতটুকু এলাকা, সেই দেশটা আসলে কতটুকু এলাকা জুড়ে, তার একটা ধারণা আমরা পাবো হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরির মধ্যে। তাহলে আমাদের ইউনিয়ন টেরিটরির মধ্যে আমরা কি জানবো, যে আমাদের দেশের ভূখণ্ড কতটা, আমাদের দেশটাকে মানে আমাদের কতগুলো রাজ্য বিভাগে বা ইউনিয়ন টেরিটরি বিভাগে আমরা ভাগ করব, এই সমস্ত বিষয়গুলো আমরা ইউনিয়ন অ্যান্ড টেরিটরির মধ্যে পাবো। তারপরে যখন আমাদের আমাদের ভূখণ্ড নির্বাচন করা হয়ে গেল, এবার ভূখণ্ডর শুধু নির্বাচন করলেই তো হবে না, এবার ভূখণ্ডের মধ্যে আমাদের মেন যেটা নিয়ে, এবার কোনো একটা জায়গায় যদি খালি জায়গা পড়ে থাকে, সেখানে যদি কোনো মানুষজন না থাকে, তাহলে সেই জায়গায় কি কোনো নিয়ম বা কিছুর কোনো প্রয়োজন নেই। তাহলে কোনো জায়গায় নিয়ম বা কোনো কিছু পরিচালনা করার দরকার তখনই হবে সেই জায়গায় যখন মানুষজন বাস করবে। তাহলে আমার ভূখণ্ড যখন নির্বাচন করা হয়ে গেছে, তার পরপরই আমার যেটা লাগবে, আমার সেই ভূখণ্ডের মধ্যে, সেটা হচ্ছে সেখানকার লোকজন, তাই তো, সেখানকার লোকজন বা জনবসতি, সেইটাকে আমরা বলবো সিটিজেন। এবার এই সিটিজেন আমরা কাকে দেব, সিটিজেন বা নাগরিকত্ব, এই নাগরিকত্ব আমরা কাকে দেব কাকে দেব না, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব এই পার্টটাই, সিটিজেনশিপ। এবার এই সিটিজেনশিপ যখন আমরা পেয়ে গেলাম, তাহলে আমার ভূখণ্ড রেডি, আমার সেই ভূখণ্ডে বসবাস করার জন্য লোকজন রেডি। এবার আমার কনস্টিটিউশন যে রচনার যে উদ্দেশ্য, কনস্টিটিউশন রচনার উদ্দেশ্য হচ্ছে এই যে লোকগুলো যারা এই ভূখণ্ডে বাস করছে, তারা যেন সঠিকভাবে সেই ভূখণ্ডে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তাহলে ফোর্থ যে পয়েন্ট যেটা আহ এর পরপরই আসবে, সেটা হচ্ছে এই লোকগুলোকে আমি কিছু কিছু অধিকার দেব, কিছু কিছু অধিকার দেব, মৌলিক অধিকার, যেগুলো তাকে দেওয়াটা আবশ্যক। যদি তাকে না দিতে পারি, তার মানে আমার এই যে টেরিটরি বা আমার সেখানকার লোকজনগুলো যে আমি নির্ধারণ করলাম, সেইগুলো আসলে করাটা বৃথা হয়ে গেল, সেখানকার পরিচালনা ঠিকঠাক হলো না। তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে, সেই লোকজনগুলোকে কিছু কিছু দিতে আমাকে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। এবার কোন জায়গায় অধিকার দিয়ে দিলি তো হলো না, এবার ওই অধিকারটা যেন তারা ঠিকঠাক ভাবে পায়, অধিকার যেন তারা ঠিকঠাক ভাবে পায়, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই জন্য আমরা একটা জিনিস জানি যে একজনের অধিকার মানে সেটা আর একজনের কর্তব্য। আমি যদি কোনো একটা কর্তব্য পালন করি, তার মানে সেই কর্তব্য পালন করার মাধ্যমে সেটা অন্য একজনের অধিকার সে পাবে। তো সেই জন্য এই অধিকারটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো, একটা হচ্ছে আমাদের দেশটা পরিচালনা করার জন্য যারা সরকার হিসেবে যারা থাকবে, তাদের কিছু অধিকার থাকবে, তাদের কিছু দায়িত্ব থাকবে। আর তাছাড়া সেই দেশে যার অধিকার নিয়ে কথা বলছি, সে বাদ দিয়ে বাকি সমস্ত যারা অন্যান্য যে নাগরিক আছে, সেই নাগরিকদের কিছু দায়িত্ব থাকবে। এই দুজনের দায়িত্ব যখন ঠিকঠাক ভাবে পালিত হবে, তখন সেই দুটো দায়িত্ব মিলে তৈরি হবে হচ্ছে মৌলিক অধিকার। তাহলে দুটো পার্টে আমরা পাবো দায়িত্বগুলোকে। প্রথম পার্ট হচ্ছে আহ, সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্বকে আমরা বলবো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা হচ্ছে নির্দিষ্ট কিছু নীতি, যে নীতিগুলো মেনে সেই সেই যে দেশ, সেই দেশের, অর্থাৎ এখানে আমরা ভারতের বিষয়ে কথা বলছি, ভারতের যে আইন প্রণেতারা যখন আইন তৈরি করবে, তখন এই সমস্ত নীতিগুলোর উপর ভিত্তি করে আইন তৈরি করবে।
অর্থাৎ এইগুলোর উপর ভিত্তি করে আইন তৈরি করাটা হচ্ছে তাদের দায়িত্ব। তো তারা এই দায়িত্ব পালন করে তবেই সেখান থেকে নাগরিকরা সঠিকভাবে তাদের ফান্ডামেন্টাল রাইট পাবে। অর্থাৎ এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে যে যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা হচ্ছে ল মেকার, তাদের দায়িত্ব। এবার আরেকটা পার্ট কি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নর্মাল যে সিটিজেন তাদের দায়িত্ব। নর্মাল যে সিটিজেন তাদের দায়িত্ব, অর্থাৎ এই দুটো দায়িত্ব মিলে এই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এটা সঠিকভাবে পালিত হবে বা সঠিকভাবে সবাই পাবে। তাহলে এইটা আমাদের একটা পার্ট গেল। এই পার্টটা যদি আমরা ঠিকঠাক ভাবে করি তাহলেই কনস্টিটিউশনের 50% কভার হয়ে যায়। এই পার্টটা যদি আমরা ঠিকঠাক ভাবে করি তাহলে আমাদের কনস্টিটিউশনের 50% হয়ে যায়। এবার আমরা এই পর্যন্ত বুঝলাম, তাহলে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্রিয়াম্বল, ইউনিয়ন এন্ড টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এই পর্যন্ত আমরা জানলাম, আমাদের 6টা পয়েন্ট আমরা পেয়েছি। এরপরে বাকি যে 50% পড়ে থাকলো সেই বিষয়গুলো তো আমাদের কি করতে হবে। এই যে আমরা পেলাম যে দুটো দায়িত্ব, দায়িত্বটা দুই রকমের ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সরকারের দায়িত্ব আর একটা হচ্ছে সাধারণ পাবলিকের দায়িত্ব। এবার সরকারের দায়িত্ব দিয়ে দিলাম, এবার সরকার গঠন করতে হবে আমাকে, যেহেতু এটা কনস্টিটিউশন, আমাদের সংবিধান, এটার মাধ্যমে পুরো দেশ চলবে, সেহেতু সরকার গঠন করাটাও আমাকে এই সংবিধানের মধ্যে উল্লেখ থাকবে। তাহলে সরকার গঠন, তাহলে আমাদের 7 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট বা সরকার। গভর্নমেন্ট বা সরকার। এবার এই সরকার বা গভর্নমেন্টকে আমরা তিনটে পার্টে পাবো। আমাদের হচ্ছে 3 টায়ার গভর্নমেন্ট বা তিনটে স্তরের গভর্নমেন্ট আমরা পাই। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার, 2 নম্বর হচ্ছে স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার, 3 নম্বর বি নম্বর সরি সি নম্বর হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট বা লোকাল সেলফ গভর্নমেন্ট মধ্যে লোকাল এরিয়ায় যে সমস্ত সরকার আছে সেইগুলো। তাহলে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট পেলাম একটা, কেন্দ্র সরকার, স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, এই 3 রকমের সরকার নিয়ে আমাদের যে সরকার বা গভর্নমেন্ট সেটা গঠিত। তাহলে এইটা আমরা এর মধ্যে পাবো। এবার প্রত্যেকটা গভর্নমেন্ট নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টকে আবার 3টে পার্টে পাবো। সেটা হচ্ছে এগুলো আমরা যখন এক একটা ধরে ধরে পড়বো, সেন্ট্রাল গভর্নমেন্ট একদিন আলাদা করে ক্লাস করবো তখন এগুলো আলোচনা হবে, স্টেট গভর্নমেন্ট যখন ক্লাস করবো তখন আলাদা করে আলোচনা হবে, লোকাল সেলফ গভর্নমেন্ট যখন আলোচনা করবো তখন এগুলো আলাদা করে আলোচনা হবে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আমরা 3টে অর্গান পাবো। এক হচ্ছে লেজিসলেচার, তারপর হচ্ছে এক্সিকিউটিভ, তারপর হচ্ছে জুডিশিয়ারি। একইভাবে স্টেট গভর্নমেন্টেরও সেম, এই 3টে অর্গান পাবো। আবার লোকাল সেলফ গভর্নমেন্টেরও 3 টায়ার, 3টে ফর্ম পাবো। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, একটা হচ্ছে ব্লক লেভেল, আর থার্ড হচ্ছে পঞ্চায়েত লেভেল। এই 3টে পার্টে পাবো লোকাল সেলফ গভর্নমেন্টকে। এগুলো আমরা যখন একটা একটা করে ধরে আলোচনা করব তখন আমাদের কাছে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, 7 নম্বর পয়েন্টে পেলাম হচ্ছে সরকার, এটা সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। এবার 8 নম্বর পয়েন্ট, এই যে সরকারটা আমরা যেটা দেখলাম, সেই সরকারটার যে সিস্টেমটা, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, এদের মধ্যে যে কাজ করার যে বিভাজন থাকবে, এরা ঠিক মানে কাজ করবে, এর মধ্যে আমরা স্টার্ট দিয়ে আরেকটা জিনিস লিখে নিতে পারি, এদের মধ্যে রিলেশন গুলো আমাদেরকে এর মধ্যেই পড়তে হবে, সরকারের মধ্যে রিলেশন। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন বিষয়ে কাজ করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কিভাবে হেল্প করবে, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে হেল্প করবে, লোকাল সেলফ গভর্নমেন্টকে কিভাবে কন্ট্রোল করবে বা হেল্প করবে, এই সমস্ত পার্টগুলো আমরা গভর্নমেন্টের মধ্যেই পড়বো। এইটা আমাদের হচ্ছে নর্মাল প্রসিডিওর। এবার অনেক সময় এরকম হয় যে বিশেষ জরুরিকালীন বা আপৎকালীন পরিস্থিতি হয়, যেই সময় এই যে নর্মাল যে সিস্টেম, এই নর্মাল সিস্টেমে আমাদের চলাটা সম্ভব হয় না, তখনকার জন্য
স্পেশাল একটা জিনিস আমাদেরকে রাখতে হবে, সেটা হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সি, এই এমার্জেন্সির সময়ে আমাদের নর্মাল যে সিস্টেম, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের যে নর্মাল সিস্টেম, সেই নর্মাল সিস্টেম ব্রেক করে কিছু কিছু স্পেশাল প্রভিশন আমরা পাবো, সেই জিনিসগুলো আমরা এমার্জেন্সিতে পড়বো। তারপরে নেক্সট হচ্ছে 9 নম্বর পয়েন্ট, এমার্জেন্সি যখন আমাদের হয়ে যাবে তখন হচ্ছে এই যে সরকারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিছু কিছু কনস্টিটিউশনাল বডিজ, কনস্টিটিউশনাল বডিজ বলতে কি বোঝায়? কনস্টিটিউশনাল বডিজ, কনস্টিটিউশনাল বডিজ হচ্ছে, বডিজ মানে হচ্ছে যে কোনো একটা সংস্থা বা যে কোনো একটা অর্গান, যে কোনো একটা সংস্থা গঠন করা হয়েছে। এবার সেটা কনস্টিটিউশনাল বডিজ মানে কি? কনস্টিটিউশনে সেই জিনিসটা তৈরি করার কথা উল্লেখ করা আছে এবং সেটা বাস্তবে তৈরি করা হয়েছে, এরকম যে কোনো জিনিসকে আমরা বলবো কনস্টিটিউশনাল বডিজ। যেমন ইলেকশন কমিশন, সেটা তৈরি করার জন্য আমাদের সংবিধানেই বলা আছে, উল্লেখ করা আছে যে ইলেকশন কমিশন একটা গঠন করতে হবে, দুটো গঠন করতে হবে, এটা হচ্ছে স্টেটের জন্য, এটা হচ্ছে সেন্ট্রালের জন্য। এই ইলেকশন কমিশনটাকে যখন আমি বাস্তবে তৈরি করব, সেটা একটা কনস্টিটিউশনাল বডিজ। কারণ কি? এই বডিটা তৈরি করার জন্য কনস্টিটিউশন আমাকে বলেছে, সেজন্য এটা একটা কনস্টিটিউশনাল বডি। এটা হচ্ছে আমাদের 9 নম্বর পয়েন্ট। নেক্সট আমাদের কি করতে হবে? এছাড়াও কিছু কিছু এক্সট্রা জিনিস আছে, আহ, এছাড়াও যেগুলো এক্সট্রা কিছু কিছু জিনিস পড়ে আছে, সেই জিনিসগুলো আমরা এর পরের পয়েন্টে পড়বো। আদার আদার কনস্টিটিউশনাল ডাইমেনশন, আদার কনস্টিটিউশনাল ডাইমেনশন মানে কি? এই কনস্টিটিউশনাল বডিজ ছাড়াও, কনস্টিটিউশনাল বডিজ ছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো কনস্টিটিউশনে উল্লেখ করা আছে, সেই জিনিসগুলোকে আমরা আদার কনস্টিটিউশনাল ডাইমেনশনের মধ্যে আমাদেরকে পড়তে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল ডাইমেনশন। পলিটিক্যাল ডাইমেনশন, পলিটিক্যাল ডাইমেনশনসটা কি? এই যে আমরা সরকারকে যে গঠন করব, সরকারের যে আমরা প্রসিডিউরটা বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট যারা চালাবে, সে চালানোটা কি? আমরা যে আগের যে সিস্টেম, আগে যে সিস্টেম আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে যেটা ছিল, যে রাজা বাদশাহরা যেটা শাসন করতো, সেটা হচ্ছে বংশ পরম্পরা চলে আসতো, সেই জিনিসটা যে কতটা খারাপ, সেই জিনিসটা আমরা কনস্টিটিউশনের জন্য যখন আমরা আমাদের ফ্রিডম স্ট্রাগলের জন্য যখন আমরা মুভমেন্ট করেছি, তখন আমরা বুঝতে পেরেছি যে এই জিনিসটা আসলে ঠিক নয়। সেই জন্য আমরা কি করেছি? আমরা হচ্ছে গণতান্ত্রিক একটা দেশ চেয়েছি। গণতান্ত্রিক দেশ মানে যেখানে জনগণই তার শাসককে নির্বাচন করবে। জনগণ যখন শাসনকে নির্বাচন করবে, তখন কিছু কিছু আলাদা আলাদা লোক থাকতে হবে যারা হচ্ছে নিজেকে বলবে যে আমরা শাসক হতে চাই, আমরা শাসক হতে চাই। ওইগুলো অপশন গুলো যখন তারা সামনে দেবে, তাদের মধ্যে জনগণ সিলেক্ট করবে যে আমি একে চাইছি, আমি একে চাইছি, এবং তার মধ্যে যারা মেজরিটি পোর্শন যারা তাদেরকে সাপোর্ট করবে, তারাই তখন শাসনটা করবে। তাহলে এই যে সিলেক্ট করার যে সিস্টেমটা, সিলেক্ট করার যে সিস্টেমটা, অপশনটা, সেই অপশনটা অ্যাভেলেবল হওয়ার জন্য আমাদেরকে কিছু কিছু পলিটিক্যাল পার্টি সিস্টেম আনতে হবে। সেই পলিটিক্যাল পার্টি সিস্টেমটা কেমন হবে, তাদেরকে তাদের কোন ক্ষেত্রে তাদেরকে কতটুকু পাওয়ার দেওয়া হবে, তাদের কি তারা কিভাবে কন্ট্রোল হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা পলিটিক্যাল ডাইমেনশনস এর মধ্যে পড়ব। এবার এই পলিটিক্যাল ডাইমেনশনস হওয়ার ছাড়াও কিছু এই কনস্টিটিউশনাল যে বডিজ গুলো আছে, কনস্টিটিউশনে উল্লেখ করা যে এই সমস্ত বডি গুলো আছে, সেইগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। কিসের জন্য? তারা কিভাবে গভর্নমেন্ট পরিচালনা করার জন্য আমাদেরকে হেল্প করছে, সেটা জানার জন্য আমরা এই কনস্টিটিউশনাল বডিজ গুলো পড়বো। এই কনস্টিটিউশনাল বডিজ গুলো ছাড়াও আরো কিছু কিছু এরকম বডি আছে যেগুলো গভর্নমেন্টকে সঠিকভাবে চলতে খুবই সাহায্য করে। সেই সেই সমস্ত বডিগুলোর সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। সেইগুলো আমরা পড়বো হচ্ছে 12 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি, যেটা কনস্টিটিউশন উল্লেখ করা নেই কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল। অর্থাৎ এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট নয়, কিন্তু আমাদেরকে এটা পলিটির, অর্থাৎ ইন্ডিয়ান পলিটির মধ্যে আমাদেরকে এটাকে পড়তে হবে, নন কনস্টিটিউশনাল বডিজ। নন কনস্টিটিউশনাল বডিজ, এই নন কনস্টিটিউশনাল বডিজ গুলো কিভাবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে সাহায্য করছে আমাদেরকে। তাহলে এই গেল আমাদের কনস্টিটিউশনের 12টা পয়েন্ট। এইগুলো আমরা আমাদের কনস্টিটিউশনের মধ্যে পড়ব।
এরপরে আর একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে প্রসিডিওর গুলো, যে সিস্টেম গুলো আমাদেরকে তৈরি করে দেওয়া হলো, সেই তৈরিটা কে করলো? সেই তৈরিটা করেছে হচ্ছে প্রথম যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন একটা গণপরিষদ আমরা গঠন করেছিলাম। সেই গণপরিষদের যে সমস্ত সদস্যরা ছিল তারা এইটা তৈরি করে দিয়ে গেল। এবার ওদের যে তৈরি করে দেওয়া সিস্টেমটা, এটা যে সারা জীবন ধরে আমাদের ভারতের জনগণরা যে পছন্দ করবেই তার তো কোনো মানে নেই। তাহলে কি করতে হবে? এই যে সিস্টেম গুলো, সেই সিস্টেম গুলো যাতে আমরা আমাদের পছন্দ মতো পরে পরিবর্তন করতে পারি, সেই জন্য একটা স্পেশাল প্রভিশন রাখতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, সংশোধন। সংশোধন এই এই অ্যামেন্ডমেন্টটা আমাদেরকে সবশেষে পড়তে হবে। এই 13টা পয়েন্ট যদি আমরা ঠিকঠাক ভাবে কভার করি, তাহলেই আমাদের ইন্ডিয়ান পলিটি সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এই ইন্ডিয়ান পলিটির মধ্যে আমাদেরকে মোটামুটি এই 13খানা টপিককেই কভার করতে হবে। তাহলে আমরা এই যে ক্লাস থেকে যেটা শিখলাম, যেটা আমরা মানে এই ক্লাসটা করানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আমরা আসলে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি যে সাবজেক্টটা আমাদের আছে, সেই সাবজেক্টটার মধ্যে আসলে আমরা কি শিখতে চাইছি, কেন এই সাবজেক্টটা যে আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো আমাদের সিলেবাসের মধ্যে রাখা হয়, কেন আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা পড়বো। তার মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটিক্স শেখার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ যে শাসন কার্য, সেই শাসন কার্যটা কিভাবে চলবে, সেই প্রসিডিওর গুলো যেন আমরা সঠিকভাবে জানতে পারি, সেই জন্য আমাদেরকে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা পড়তে হবে। তাহলে এই পয়েন্ট গুলো একে একে ধরে আমরা ডিটেলসে একের পর এক যদি আলোচনা করি, তাহলে আমাদের ইন্ডিয়ান পলিটি সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে যাবে।